হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা ফেরি ইউনকে দেখতে পাই। তাকে দুজন মিলে হেভেন থেকে মর্টাল ওয়ার্ল্ডে পাঠাতে চাইছে। তখন ইউন বলতে থাকে, আমি মর্টাল ওয়ার্ল্ডে যাব না। আমি জানি আমি অনেক ভুল কাজ করেছি, কিন্তু এরপর থেকে আর করব না। তারা দুজন বলে, তোমার বেশি কথা বলার অভ্যাস কোনোদিনও সরবে না। তুমি এক ইমর্টালের কথা আরেক ইমর্টালের কাছে গিয়ে বলো, এতে হেভেনের ঝগড়া বাজিয়ে দিয়েছো তুমি এর থেকে ভালো মর্টাল ওয়ার্ল্ডে গিয়ে কিছু শিখে আসো। ইউন বলে, এরকম করবেন না। আপনিও তো একজন ইমর্টালের পেটকে হারিয়ে ফেলেছিলেন, কিন্তু আমি কি আপনার নাম বলেছি? এতে তারা আরো রেগে যায় আর বলে, তোমার এই গসিপ করার অভ্যাস যাবে না, তাই তোমাকে আর হেভেনে থাকতে হবে না। যাও, মর্টাল ওয়ার্ল্ডে গিয়ে মানুষের ভালো করো। আজ থেকে তোমার নতুন পরিচয় হলো জিং মেই। তারা ইউনকে ওপর থেকে ফেলে দেয়। ইউন এখন মর্টাল ওয়ার্ল্ডের জিংমেই নামের মেয়ের পরিচয় এসেছে। আমরা তাকে মেই বলে ডাকবো। আগের জন্মে মেয়ের সাথে অনেক খারাপ কিছু ঘটে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মেয়ের মায়ের সাথে তার হাজবেন্ড আর বেস্ট ফ্রেন্ড চিট করেছে। সকল সম্পত্তি তাদের নামে করে বাবা মেয়ের মাকে মেরে ফেলে। বাবা মায়ের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছিল। তাদের একটি মেয়ে আছে যে মেয়ের থেকে 1 বছরের ছোট। এরা সবাই মিলে মেয়ের সামনেই তার মাকে মেরে ফেলে আর মেয়েকেও মেরে ফেলে। এসব অতীত পাল্টানোর জন্যই মেয়েকে এই পরিবারে পাঠানো হয়েছে, যেন মেয়ে এত অন্যায় আটকাতে পারে। যাই হোক, তখন মেয়ের জ্ঞান ফিরে আসে। দেখা যায় ও একটি গাড়িতে করে বাড়িতে যাচ্ছে। ওর সাথে ওর ভাই আছে, তার নাম জিয়াং। মেয়ে মনে মনে ভাবতে থাকে, আহারে আমার বেচারা ভাই, সবাই ষড়যন্ত্র করে তাকেও মেরে ফেলবে, কতই না কষ্টের। মেয়ের মনের কথা জিয়াং শুনতে পাচ্ছিল, তাই ও প্রথমে অবাক হয়ে যায় আর ভাবে, মেয়ে এসব কি বলছে, আমি মরে যাব? কিন্তু কিভাবে? জিয়াং এ বিষয় নিয়ে ভাবতে থাকে আর বলে, তুমি কি চিন্তা করছো? এতদিন পর বাড়ি যাওয়ার জন্য চিন্তা করছো বুঝি? চিন্তা করো না, কিছু হবে না। মেয়ে ভাবে, কিছু হবে না মানে? কিছুদিন পরেই আমার সৎ বোন লানের মা আসবে আর আমার পরিবারকে শেষ করে দেবে। এতদিন লান ভালো মানুষের মুখোশ পরে সবার মন জিতে নিয়েছে। আমি এখানে কিছুই করতে পারবো না। এইসব শুনে জিয়াং একদম চমকে যায়। ও লাফিয়ে উঠে পড়ে আর মাথায় বাড়ি খায়। জিয়াং বলে, কি বললে? মেয়ে বলে, কই, আমি তো কিছুই বলিনি। তুমি কি বেশি শোনো নাকি? যাই হোক, এরপর ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে আমরা মেয়ের মাকে দেখি। মেয়ে ভাবে, ও এটাই আমার মা। আহারে বেচারি কত ভালো মানুষ, কিন্তু তাকেও মরতে হবে। মাও এসব শুনতে পায়। আসলে যেহেতু ইউন অনেক কথা বলে, এর জন্য ওর কথা দিয়েই হেভেনের লোকেরা মেয়ের পরিবারকে বাঁচাতে চাইছে। তাই মেয়ের কথা মানে ইউনের কথা, মনের কথা মা আর ভাই শুনতে পাচ্ছে। ওর কথা সবাই শুনতে পায় না, শুধু ওর মা আর ভাই শুনতে পায়। যাই হোক, মা বুঝতে পারে না যে সে কি করে মেয়ের মনের কথা শুনতে পাচ্ছে। তখন জিয়াং বলে, এই হলো তোমার মেয়ে মেই। মা ভাবে, সেই ছোটবেলায় আমি ওকে দেখেছিলাম, কিন্তু পরে আর দেখতে পাইনি, কারণ ওকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ ওর বাবা ওর জায়গায় লানকে নিয়ে এসেছিল, আর লানকেই আমি এতদিন মানুষ করে এসেছি। এখন লানও আমার মেয়ের মতোই। মেয়ে ভাবে আমাকে লান হিংসা করে, ও এখনই একজন মেয়েটকে পাঠিয়ে দেবে আর অসুস্থতার নাটক করে আমার মাকে ডাকবে। এসব শুনে মা অবাক হয়ে যায়। তখন সত্যি সত্যি একটি মেয়েট এসে বলে, লান ম্যাডাম অনেক অসুস্থ হয়ে গেছে, আপনি প্লিজ তার কাছে যান। মিসেস বাই চিন্তায় পড়ে যায়, কারণ সে এতদিনে লানকে নিজের মেয়ের মতোই মনে করে আসছে। মা সেখানে যাচ্ছিল, তখন মেয়ে ভাবে, এভাবেই লান আমার মায়ের বিশ্বাস অর্জন করেছে আর মিথ্যে কথা বলে সবসময় তাকে পাশে রাখছে, যেন আমার সাথে সময় কাটাতে না পারে। এত কিছু করেও আমার মাকে ওই লান আর লানের মা মেরে ফেলবে। এসব শুনে মা আর যায় না। সে মেয়েটকে বলে, লানের অসুখ হলে ডাক্তারকে ডাক দাও, আমাকে বলছো কেন? মেয়েট বলে, আপনি তো সবসময় লান ম্যাডামের খেয়াল রেখেছেন। মিসেস বাই বলে, এবার থেকে আর রাখতে পারবো না, আমার কাছে আমার মেয়ে এসে গেছে। যাই হোক, এরপর মেয়ে আবারও কিছু ভাবছিল, যা দুজনেই শুনছিল। ভাই মেয়ের চিন্তা দূর করতে বলে, চলো আমরা ঘুরে আসি। মা বলে, আমিও তোমার সাথে যাব। মা মেয়েকে উপহার হিসেবে একটি হেয়ার পিন দেয়, আর জিয়াংও মেয়েকে উপহার দেয় হেয়ার পিন। এতে মেয়ে অনেক খুশি হয়ে যায়। তারা সবাই মিলে ঘুরতে চলে যায়। অন্যদিকে আমরা হেভেনে ইউনের মাস্টারকে দেখতে পাই।
সে ইউনকে অনেক মিস করছিল, কারণ ইউন সবসময় কানের কাছে বকবক করত আর অনেক তাজা তাজা খবর এনে দিয়ে গসিপ করত। মাস্টার বলে, ধুর ভালোই লাগছে না, বোরিং লাগছে। রাতের বেলা মেয়ে ঘুমাচ্ছিল, তখন ও একটি উদ্ভট স্বপ্ন দেখতে পায় যে ওর সাথে একটি ছেলে আছে। ছেলেটি মেয়েকে পছন্দ করে ফেলে আর তারা কিস করতে যাবে। তখনই মেয়েড এসে মেয়েকে ওঠায়। মেয়ে ঘুমের ঘোরে বলতে থাকে, এত হ্যান্ডসাম কেন? কিন্তু না, আমি তোমাকে কিস করব না। মেয়েড বলে, ম্যাডাম আপনি কি বলছেন? মেয়ে উঠে পড়ে আর ভাবে, আমি আগের জন্মে স্বপ্ন দেখেছি। বুঝলাম না মেয়ে এত হ্যান্ডসাম ছেলে পেল কোথায়। যাই হোক, এরপর তারা সবাই ব্রেকফাস্ট করতে আসে। তখন সেখানে লান আসে। বাবা বলে, লানকে দেখে কিছু শেখো। তুমি এতদিন পর গ্রাম থেকে বাড়ি এসেছো, একবারও আমাকে গ্রিট করলে না, আর খেতে বসে পড়লে। মেয়ে উঠতে যায়, তখন মিসেস বাই বলে, আমার মেয়ে কিছুই করবে না। এতদিন পর ও বাড়িতে এসেছে, তাই ওকে দিয়ে কারো সেবা করাতে চাই না। লান বলে, মা আপনি কি বলছেন? আপনি তো আমাকে নিজের মেয়ের মতোই দেখেন। আপনার মেয়ে আমার বোন, ওকে কাল আমি দেখতে আসতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। মা বলে, তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ো, কষ্ট করে ওকে দেখতে আসলে কেন? লান বলে, তা কি করে হয়? ও গ্রাম থেকে এসেছে, তাই এখানে নিয়ম কানুন কিছুই জানে না। আমাকে তো ওকে শিখিয়ে দিতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি আমার বোনের অনেক খেয়াল রাখবো। বাবা বলে, লানকে দেখে কিছু শেখো, সে কত ভালো মেয়ে। মা অনেক রেগে যায় যে তুমি লানের সাথে আমার মেয়ের তুলনা করছো। বাবা বলে, তোমার মেয়েকে ভালো শিক্ষা দাও, না হলে ও এরকমই খারাপ থেকে যাবে। মা রেগে গিয়ে টেবিলে একটা ঘুষি দেয়, যাতে ভয় পেয়ে ভাই পড়েই যায়। মা বলে, আমার মেয়ের সাথে তুমি কারো তুলনা করবে না, আমাকে ডিভোর্স দাও। মেয়ে ভাবে বাবা কোনোদিনও ডিভোর্স দেবে না। মায়ের যৌতুকের টাকার জন্যই সে এতদিন ধরে ওয়েট করছে। টাকা পেলেই সে মাকে মেরে ফেলবে। বাবা এখন মায়ের রাগ ভাঙাতে হাতে ধরবে। তখনই বাবা রাগ ভাঙাতে মিষ্টি সুরে কথা বলে। সবকিছু মিলে গেছে দেখে মা বুঝতে পারে সত্যি মেয়ে সব জানে। মিস্টার বাই তাকে মেরে ফেলতে চায়। মায়ের মাথা ঘুরে যায়, তাই তাকে রুমে নিয়ে যাওয়া হয়। লান বাবাকে বলে, এসব কেন বললে? মা তো রেগে গেল। বাবা বলে, দাঁড়াও আর কিছুদিন, টাকা পয়সা আমি পেয়ে নেই, তারপরেই মজা দেখাবো। ঘরের মধ্যে মেয়ে জিজ্ঞেস করে, মা তুমি ঠিক আছো? মা বলে, হ্যাঁ আমি এখন ঠিক আছি। তখন মেয়ে খাবার খেতে শুরু করে আর বলতে থাকে, মনে চাইছে লোকটাকে গিয়ে লাঠি দিয়ে পেটাই। এসব শুনতে পেয়ে মা আর ভাই হাসতে থাকে। মেয়ে বলে, কিন্তু এতে সেই লোক বেশি শাস্তি পাবে না, তাহলে আমি তার খাবারে বিষ মিশিয়ে দেব? এটাই মনে হয় ভালো উপায়। যা শুনে দুজনেই ভয় পেয়ে যায়। ভাই বলে, মেয়ে চলো, তোমাকে আজ লাঞ্চ করাতে নিয়ে যাব। খুব ভালো একটা রেস্টুরেন্ট খুলেছে। কথা মতো দুপুরে তারা সেই রেস্টুরেন্টে আসে। তখন মেয়ে অনেক প্যাচাল পাড়তে শুরু করে। জিয়াং ওকে একটু শান্ত হতে বলে, কিন্তু মেয়ে কথা বলেই যাচ্ছিল। মুখ বন্ধ করলেও ও মনে মনে অনেক কথা বলছিল। উল্টো পাশে একটি ছেলে বসেছিল যার নাম লিজিন, আর এটাই সেই ছেলে যাকে মেয়ে স্বপ্নে দেখেছিল। লিজিন 1 ঘন্টা ধরে কথা শুনছিল, তাই সে সৈনিককে জিজ্ঞেস করে, কে ওখানে এত কথা বলছে? সৈনিক বলে, কে কথা বলছে? আমি তো কারো কথা শুনলাম না। লিজিন ভাবে, কি শুধু আমি কথা শুনতে পাচ্ছি? এটা কি করে হয়? ও সৈনিককে বলে, দেখো তো ওখানে কে। সৈনিক গিয়ে দেখে আর এসে খবর দেয়, বাই পরিবারের জিং মেই আর জিয়াং এসেছে। মেই আর জিয়াং খাবার খেয়ে বের হয়। তখন মেয়ে লিজিনকে দেখে একদম শকড হয়ে যায় যে এটাই তো সেই ছেলে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, কিন্তু ও এত হ্যান্ডসাম কেন? মন চাইছে শুধু চেয়েই থাকি। ইস, আমার আসল মেয়ের জন্য হিংসে লাগছে। আহারে, এই হ্যান্ডসাম ছেলেটাও মারা যাবে। আরেক রাজ্যের মেয়ে তাকে ফাঁসিয়ে মারতে আসবে। এসব কথা লিজিন শুনতে পায়। ও কিছুই বুঝতে পারে না যে আমি মেয়ের মনের কথা কি করে শুনতে পাচ্ছি, আর ও এসব কি বলছে, আমি মরে যাব? মেয়ের মনের কথা জিয়াং শুনতে পায়, তাই ও ভয়ে কাঁপতে শুরু করে আর বারবার মেয়েকে চুপ করতে বলছিল। মেয়ে বলে, আমি তো কিছুই বলিনি। জিয়াং বলে, ইনি লিজিন, রাজ্যের রেজেন্ট, মানে রাজপ্রতিনিধি বা শাসক আর কি, তাকে সম্মান জানাও। মেয়ে সম্মান জানায়। তখন লিজিন চলে যায়। মেয়ে বলে, এত ভয়ের কি আছে? ও ছেলে এমন কি করে নেবে? জিয়াং বলে, তুমি চেনো না তাকে,
সে একসময় 100 মানুষ মেরে ফেলতে পারে, সে অনেক কিছু করতে পারে, তাই তার সামনে ভুলেও কিছু বলবে না। মেই বলে ঠিক আছে। বাড়িতে লান আবারও মায়ের সাথে ভালো করে কথা বলছিল। তখন মেই আর জিয়াং চলে আসে। মেই লানের কথার মধ্যে বাঁ হাত ঢুকিয়ে দেয় আর মায়ের পাশে গিয়ে বসে পড়ে। মেই লানকে পাত্তাই দেয় না, যাতে লান অনেক রেগে যায়। লানের কথা শুনে মেয়ে বলে সকাল সকাল কাকের চিল্লাচিল্লি আমার ভালো লাগছে না, যাতে লান আরো রেগে যায় যে তুমি এভাবে কেন কথা বলছো। তখন মা বলে ও গ্রাম থেকে এসেছে, কারণ তোমার জন্য ও শহরে থাকতেই পারেনি, এজন্য তোমার নিয়ম কানুনও শিখতে পারেনি। তখন সেখানে মায়ের কাজিন সিস্টার পিয়ান চলে আসে। মেয়ে ভাবে এসে পড়েছে আমার বাবার গার্লফ্রেন্ড। এই হলো লানের মা, কিন্তু কেউ এই বিষয়ে জানে না। মেয়ের মনের কথা মা শুনতে পায়। মা এতে অনেক কষ্ট পায় যে সিস্টার পিয়ানকে সে অনেক ভালো বন্ধু মনে করেছিল, কিন্তু সেই তাকে এভাবে ধোকা দিচ্ছে। পিয়ান বলে তুমি এভাবে কেন কথা বলছো লানের সাথে? লানকে তো তুমি নিজের মেয়ের মতোই দেখো, এখন মেয়ে চলে এসেছে বলে ওর সাথে এমন করছো। মেয়ে ভাবে আন্টি এভাবেই নিজের মেয়ে লানের সাইড নিচ্ছে। মা বলে ও তোমার এতে খারাপ লাগছে, তাহলে তুমি লানের খেয়াল রাখো। আমি তো এতদিন রাখলামই, তোমার ভাব দেখে তো মনে হচ্ছে লান তোমারই মেয়ে। পিয়ান হেসে বলে না না, লান আমার মেয়ে কিভাবে হবে? তোমার মেয়ের সাথে আমার পরিচয় করাবে না? মা পরিচয় করিয়ে দেয়। তখন পিয়ান বলে মেই আমি তোমার আন্টি হই, তুমি আমাকে গ্রিট করছো না কেন? মেই বলে কারণ আমার মনে হচ্ছে না আপনাকে গ্রিট করার দরকার আছে। পিয়ান এতে অনেক রেগে যায়। তখন বাবাও সেখানে চলে আসে। সে মেয়েকে অনেক বকতে থাকে যে তুমি এত বেয়াদব হয়েছে কেন। বাবা মেয়েকে মারতে চায়, কিন্তু তার সামনে মা আর ভাই চলে আসে। মা বলে আমার মেয়ের গায়ে তুমি হাত তুলবে না। বাবা বলে তোমার মেয়ে নিজের পরিবারকে সম্মান করছে না। মা বলে তুমি পিয়ানকে এতটা সাপোর্ট করছো, যাতে আমার মনে হচ্ছে আমি তোমার স্ত্রী নই, পিয়ানই তোমার স্ত্রী। মেয়ে বলে মা চলো আমরা চলে যাই, বাবা আমাদের চায় না। তার পরিবার হলো পিয়ান আন্টি আর লান। বাবা আবারও মেয়েকে মারতে গেলে মা তাকে ফেলে দেয়। পিয়ান বলে তুমি তোমার হাজবেন্ডকে ফেলে দিলে? মা বলে হ্যাঁ দিলাম। জিয়াং মেয়ের মন ভালো করতে ওকে ঘুরতে নিয়ে আসে। সেখানে মেয়ে কিছু জিনিস কিনতে থাকে। তখন একটি লোক মেয়েকে ধাক্কা দিয়ে চলে যায়। জিয়ান বলে কি হয়েছে? মেয়ে বলে কিছু না, কিন্তু তখনও দেখতে পায় ওর পার্স হারিয়ে গেছে, অর্থাৎ সেই লোকটা পার্স চুরি করে নিয়েছে। মেয়ে তার পেছনে দৌড়াতে থাকে। এসব কিছু লিজিন দেখতে পায়। সে তার সৈনিককে বলে যাও, মেয়ে ম্যাডামকে তার পার্স ফিরিয়ে দাও। মেয়ে সেই চোরকে খুঁজছিল আর ভাবছিল এই চোরটা আমার পার্স দেখিয়ে বলবে আমার সাথে ও রিলেশন আছে। এসব কিছু আগের জন্মে ঘটে গেছে, আমাকে ওই চোরকে খুঁজে বের করতেই হবে। তখনই ওর পেছনে সে চোরটা চলে আসে আর বলে ম্যাডাম আপনার পার্স নিয়ে যান। মেয়ে সেখানে যেতে থাকে, কিন্তু তার আগে চোর অজ্ঞান হয়ে যায়। মেয়ে পার্সটা নেয়, কিন্তু পরে আবার ফেলে চলে যায়। আসলে এই চোরকে ধোলাই দিয়েছে লিজিনের সৈনিক। লিজিন বলে মেয়ে ম্যাডামকে তার পার্স ফিরিয়ে দিয়েছ? সৈনিক বলে হ্যাঁ, কিন্তু আমি ম্যাডামের ব্যাপারটা বুঝলাম না। সে পার্স ধরলো ঠিকই, কিন্তু আবারও ফেলে চলে গেল। লিজিং বলে কি, কিছু তো একটা ব্যাপার আছে। মেয়ে ম্যাডাম অনেক রহস্যময়ী, তা আমাকে জানতেই হবে। যাই হোক, মেয়ে বাড়িতে আসলে ওর দ্বিতীয় ভাইও চলে আসে, যার নাম দুয়ানমো। দুয়ানমো অনেকদিন পর বাড়িতে এসেছে। মেয়ে বলে আহারে আমার ভাই, কিছুদিন পরই সে মারা যাবে। তাকে আমার শয়তান বাবা এক কনকিউবাইনের সাথে ফাঁসিয়ে দেবে। এতে তাকে অনেক ধোলাই দেওয়া হবে, যাতে ভাই নিজেকে শেষ করে দেবে। দুয়ানমো এসব শুনে ঠাস করে বসে পড়ে। মেয়ে বলে ভাই তুমি ঠিক আছো তো? দুয়ানমো বলে হ্যাঁ আমি ঠিক আছি। দুয়ানমো বুঝতে পারে ওর বোনের আবার জন্ম হয়েছে, তাই সে আগে সবকিছু জানে। ও ভাবে এবার থেকে আমি আমার বোনের সব কথা মেনে চলবো। আমি কোনো কনকিউবাইনের চক্করে পড়বই না, তাহলে আর আমাকে মরতেও হবে না। ও মেয়েকে গিফট হিসেবে হেয়ার পিন দেয়। মেয়ে ভাবে আমি এক মাথায় কয়টা হেয়ার পিন লাগাবো। এসব শুনে সবাই হাসতে থাকে। দুয়ানমো এখান থেকে চলে যায়। তখন সেখানে লান আসে, কিন্তু দুয়ানমো লানের সাথে কথা না বলেই দৌড় দেয়। আসলে লান মায়ের জন্য স্যুপ বানিয়ে এনেছে, মাকে খুশি করতে। লান বলে মা আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি,
যার জন্য তুমি রেগে আছো। মা স্যুপটা খেতে যায়, তখনই মেয়ে বুঝতে পারে এই স্যুপে বিষ আছে। কারণ ও যেহেতু হেভেন থেকে গেছে তাই ও এইসব কিছু বুঝতে পারে। মেয়ের মনের কথা শুনে মা স্যুপটা ফেলে দেয় আর বলে আমার মাথাটা একটু ঘুরে গেছিল। মেয়ে ভাবে লান এতটা নিচে নামলো, শেষমেশ ও মাকে বিষ দিয়ে মারতে চাইলো। যাই হোক, তখন ম্যাডাম বেইবেইয়ের বাড়ি থেকে একটি ইনভিটেশন পাঠানো হয়, যা দেখে মেয়ে ভাবতে থাকে ম্যাডাম বেইবেইয়ের মেয়ে ইউশিকে তো আমার তৃতীয় ভাই লংশি অনেক পছন্দ করে। এই ইনভিটেশনে ইউশিকে কিডন্যাপ করা হবে, তখন লংশি তাকে বাঁচাতে যাবে। এতে আমার ভাইয়ের দুটো পা কাটা হবে। আমাকে যে করেই হোক লংশিকে বাঁচাতে হবে, কারণ ইউশি একদমই ভালো মেয়ে নয়, সে তৃতীয় প্রিন্সকে পছন্দ করে। এসব কথা মা শুনতে পায়, সে অনেক ভয় পেয়ে যায়। তখনই তার তৃতীয় ভাই লংশি চলে আসে। লংশিকে দেখে মেয়ে ভাবে না, আমাকে যে করে হোক ভাইকে বাঁচাতে হবে, সে যেন ইউশির খপ্পরে না পড়ে। এসব কথা লংশি শুনতে পায় আর সবার মতো ও নিজেও হতবাক হয়ে যায়। যাই হোক, এরপর সবাই মিলে মিসেস বেইবেইয়ের ইনভিটেশনে আসে। তখন মিসেস বেই মাকে বলে এখন আপনার আসল মেয়ে চলে এসেছে, তাই অ্যাডাপ্টেড মেয়েকে এখন বিয়ে দিয়ে দিন। মা বলে বিয়ে তো আমার মেয়েকেও দিতে হবে। যতদিন লান ভালো মেয়ে হয়ে থাকবে ততদিন আমি ওকে নিজের সংসারে রাখতে পারবো। লান রেগে ভাবতে থাকে এতগুলো বছর আমি আপনাকে মা বলে ডেকেছি, লোকে সত্যিই বলে পর কখনো আপন হয় না। মা জিজ্ঞেস করে আপনার মেয়ে ইউশিকে কোথাও দেখছি না। মিসেস বেইবেই বলে হয়তো আছে কোথাও। মেয়ে ভাবে নিশ্চয় ইউশি এখন দ্বিতীয় প্রিন্সকে পটাতে চাল চালছে, তাই ও বাহানা দিয়ে বাইরে আসে। দেখা যায় সত্যি সত্যি ইউশি দ্বিতীয় প্রিন্সের সাথে কথা বলছে আর তাকে সিডিউস করছিল। মেয়ে ভাবেছি এরকম একটি মেয়েকে আমার ভাই পছন্দ করে। এসব কিছু লিজিন আর সৈনিক দেখতে পায়, অর্থাৎ ওদেরও এখানে ইনভাইট করা হয়েছে। মেই একটি ম্যাজিক্যাল স্পেল দিয়ে এদের দুজনের ওপরে ড্রাগ দিয়ে দেয়, যাতে এরা দুজন কন্ট্রোল হারিয়ে ফেলে আর ইন্টিমেট হতে শুরু করে। এসব দেখে সৈনিক বলে এ বাবা, দ্বিতীয় প্রিন্স এসব কি করছে? মেই সবাইকে এখানে আনতে যায় যেন সবাই ইউশি আর দ্বিতীয় প্রিন্সকে দেখতে পায়, কিন্তু সবার আগে মিসেস বেইবেই দেখে ফেলে, তাই সে তাড়াতাড়ি দরজা লাগাতে বলে। কিন্তু মেই জোর করে সেখান থেকে বেরিয়ে যায় আর ওদের হাতে নাতে ধরে ফেলে। ইউশির বাবা ইউশিকে চড় মারে আর বলে দ্বিতীয় প্রিন্স, আমার মেয়ে ভুল করেছে, কিন্তু আপনাকে এর দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় প্রিন্স বলে না, আমি জানি না এসব কি করে হলো, এই মেয়ে আমাকে ড্রাগ দিয়েছে। বাবা বলে কিন্তু এরপর আমার মেয়েকে অন্য কেউ বিয়ে করবে না, তাই আপনাকেই দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় প্রিন্স বলে ঠিক আছে, আমি ওকে বিয়ে করব, কিন্তু আসল স্ত্রীর মর্যাদা দেব না। যাই হোক, ইউশির ব্যাপার সামলে নিয়ে সবাই বাড়িতে চলে আসে। তখন মা তার 3 ছেলেকে জিজ্ঞেস করে তোমরা কি তোমার বোনের মনের কথা শুনতে পাও? কারণ আমি শুনতে পাই, আর আমি বুঝতে পারলাম ওর পুনর্জন্ম হয়েছে, তাই ও আমাদের বাঁচাতে চাইছে। আমাদেরও উচিত মেয়েকে দেখে রাখা। 3 ভাই এতে রাজি হয় আর বলে আমরাও বোনের মনের কথা শুনতে পাই, তাই সবসময় ওর সাথে থাকবো আর ওর প্ল্যান অনুযায়ী কাজ করব। অন্যদিকে লান মেয়েকে বলে চলো আমরা কোথাও ঘুরতে যাই। মেয়ে বলে না, আমি অনেক সুন্দরী মেয়ে, তাই আমার পেছনে খারাপ লোকেরা আসতে পারে। লান বলে তাহলে চলো বাড়ির ভেতরেই কোথাও যাই। মেয়ে একটি কুড়াল হাতে নেয় আর বলে এটা দিয়ে আমি নিজে রক্ষা করতে পারবো, তাহলে চলো। লান ভেবেছিলাম ওকে কিডন্যাপ করাবো, কিন্তু মেয়েটা একটু বেশি চালাক। মেয়ে সেই কুড়ালটা লানকে দিলে লান বলে আমি তোমার মতো গ্রামের গিয়েও ভূত না। মেয়ে বলে আমি এই পরিবারের আসল মেয়ে, কিন্তু তুমি এখানে কি করছো তা আমি বুঝতে পারছি না। লান এর কোনো উত্তর দেয় না আর ভাবতে থাকে আমার মা যেদিন স্বীকৃতি পাবে সেদিন তোমাকে এর উত্তর দেব। রাতের বেলা মেয়ে পাঁচিল টপকে কোথাও যেতে থাকে, তখন ওকে 3 ভাই দেখে ফেলে। যাও তুমি, আমরা তোমার পেছনে থাকবো, কোনো বিপদে পড়তে দেব না। দেখা যায় মেয়ে ছেলে সেজে একটি জায়গায় এসেছে। আসলে এখানে রাজ্যের ছোট প্রিন্সকে বন্দি করে রাখা হয়েছে, কারণ দ্বিতীয় প্রিন্স চায় সেই রাজা হবে। এজন্য সে প্রথম প্রিন্সকে অসুস্থ করে রেখেছে আর দ্বিতীয় প্রিন্সকে এখানে বন্দি করে রেখেছে। দেখা যায় প্রিন্সকে অনেক মারা হচ্ছে, তখন মেয়ে কোনো রকমে প্রিন্সকে উদ্ধার করে।
আর নিজের বাড়িতে চলে আসে। এসব কিছু লিজিন আর সৈনিক দেখতে পায়। তারা বুঝতে পারে না মেই এই বাচ্চাকে বাঁচালো কেন। লংশি মাকে খবর দেয় মেই একটি ছোট বাচ্চা নিয়ে এসেছে। মা বলে মেই যা করছে হয়তো ভালোর জন্যই করছে, তোমরা শুধু দেখো ও কোনো বিপদে যেন না পড়ে। এরপর বাবা মায়ের কাছে আসে আর বলে, তোমার যৌতুকের টাকাগুলো এখন নিয়ে আসো, আমার টাকার কিছু দরকার আছে। মোট 2000 টাইলস হলেই হবে। মা বলে, আমি কোনো যৌতুকের টাকা আনতে পারবো না, যদি তুমি আমাকে ডিভোর্স দাও তাহলে সর্বোচ্চ 500 টাইলস দিতে পারবো। বাবা এতে রাজি হয় না। মা বলে, তাহলে কোনো যৌতুকের টাকার আশা করো না, তোমার পিয়ানের সাথে চক্কর চলছে, আর লান পিয়ানেরই মেয়ে, আমি এসব জানি। এতে বাবা চুপ হয়ে যায়। অন্যদিকে মেই প্রিন্সকে খাইয়ে দিচ্ছিল। তখন মেইড এসে খবর দেয় বাইরে একজন লোক এসেছে। দেখা যায় সেই ছিচকে চোর এসেছে, আর সে বলতে থাকে, মেই আমাকে বিয়ের কথা বলেছে কিন্তু আমাকে বিয়ে করছে না। আশেপাশের লোকজন মেয়ের নামে আজেবাজে কথা বলছিল। অন্যদিকে সৈনিক লিজিনকে এই খবর দেয়, তাই তারাও সেখানে চলে আসে। মেই সেখানে আসছিল আর ভাবছিল, এই দিনের অপেক্ষাতেই আমি ছিলাম, এবার দেখো আমার প্ল্যান। ও বলে, কি হচ্ছে এখানে? লোকটি বলে, কে তুমি? মেই হেসে বলে, আরে তুমি তো বললে আমি নাকি বিয়ের কথা বলেছি, আর আমাকেই চেনো না? লোকটি বলে, হ্যাঁ তুমিই তো মেই। মেই বলে, আচ্ছা কি প্রমাণ আছে তোমার কাছে? লোকটি বলে, এই যে পার্স। সেখানে বাবা আর মাও চলে আসে। মেই বলে, এটা তো আমার পার্স নয়, আমার পার্স তো এই যে, এটা আমার বোনের পার্স। বাবা রেগে বলে, কি বলছো এসব? মেই বলে, সত্যি তো বলছি, আমার গায়ে কাদা ছেটানো হয়েছে, আমি তা উল্টো মারবো না। লোকটি অনেক খুশি হয় যে যাই হোক এই পরিবারের এক মেয়েকে বিয়ে করতে পারলেই তো হলো। লানের রুম চেক করা হলে সত্যি সত্যি অনেকগুলো চিঠি পাওয়া যায়, কিন্তু লান বলে, এসব চিঠি আমার নয়। লান ধরা পড়ে কান্না করতে শুরু করে। বাবা বলে, কিছু করার নেই, আমার মেয়ের রেপুটেশন নষ্ট হয়েছে, তাই আমি ওকে তোমার সাথে বিয়ে দেব। এরপর লান বাবাকে বলে, আমাকে মেয়েই ফাঁসিয়েছে, আমি ওই লোককে বিয়ে করব না। বাবা বলে, আমি জানি, কিন্তু এই বিয়ে না হলে ভবিষ্যতে কেউ তোমাকে বিয়ে করবে না। মেয়ে একটু স্বস্তি পায় যে অবশেষে লানের ঝামেলা মাথা থেকে সরল। ও মায়ের সাথে কথা বলছিল। মা বলে, কাল আমাদের রাজপ্রাসাদে ডাকা হয়েছে, সিরাজ্যের থেকে প্রিন্স প্রিন্সেস আসবে প্রিন্সেসের বিয়ের জন্য পাত্র খুঁজতে। মেয়ে ভাবে, এই প্রিন্সেসই তো লিজিনকে মেরে ফেলবে, আমাকে লিজিনকে বাঁচাতে হবে। ও দাসীকে নিয়ে চলে আসে লিজিনের বাড়িতে আর বলে, তুমি এখানেই থাকো, 2 ঘন্টার মধ্যে আমি ফেরত না আসলে তুমি কি করবে? তুমি দৌড়ে চলে আসবে। দাসী বলে, আমি আপনাকে কি করে বাঁচাবো? যাই হোক, মেয়ে পাঁচিল টপকে ভেতরে চলে যায়। সৈনিক লিজিনকে বলে, মেয়ে ম্যাডাম পাঁচিল টপকে এখানে এসেছে, আমি কি তাকে ডাকবো আপনার সাথে কথা বলতে? লিজিন বলে, তা করতে হবে না, ও এতদূর কি কাজে এসেছে তা আমিও দেখতে চাই। সৈনিক মেয়েকে দেখে জোরে জোরে বলে, লিজিন স্নান করতে গেছে। এজন্য মেয়ে সেখানেই যায় লিজিনের সাথে কথা বলতে, কিন্তু বাথটাবে কেউই ছিল না। তখন মেয়ে এই সুন্দর পানি দেখে পা ভিজিয়ে বসে থাকে। হঠাৎ পানির মধ্যে থেকে লিজিন ওকে টান দেয়, তাই মেয়ে পানিতে পড়ে যায়। মেয়ে অনেক রাগারাগি করতে থাকে যে এটা কি হলো, আমাকে পানিতে ফেললেন কেন? লিজিন হাসতে থাকে, কারণ মেয়ে একজনের বাথরুমে ঢুকে পড়েছে আর উল্টো ওই রাগ দেখাচ্ছে। মেয়ে ওর বডি দেখে বলে, আপনি ড্রেস পরেননি কেন? লিজিন বলে, আপনি কি বলতে এখানে এসেছেন? মেয়ে বলে, না থাক, অন্য একদিন বলবো। ও চলে যেতে চাইলে লিজিন ধরে ফেলে আর বলে, কি বলতে এসেছেন বলেই যান। মেয়ে বলে, আমি একটা তথ্য দিতে এসেছি যেটা আপনার অনেক কাজে আসবে। লিজিন বলে, ও আচ্ছা, তা কি রকমের তথ্য? মেয়ে দেখে লিজিন ওর বুকের দিকে তাকিয়ে আছে, তাই ও সরে যায় আর বলে, কি দেখছেন? হ্যাঁ। ও মনে মনে লিজিনকে অনেকগুলো গালি দেয় আর ভাবে, কাল সিরাজ্যের প্রিন্সেস আপনাকে মেরে ফেলবে, এর জন্য আমি আপনাকে বাঁচাতে এসেছিলাম, এখন আমার কিছু আসে যায় না। লিজিন মেয়েকে তার ড্রেস দিয়ে দেয় আর বলে, একা যাবেন না, আমি সৈনিককে পাঠিয়ে দেব আপনার সাথে। মেয়ে ভাবে লিজিন ছেলেটা খারাপ না, এতেও হাসতে শুরু করে। মেয়ে বলে, না, আমি একাই যেতে পারবো, আর হ্যাঁ, সিরাজ্যের প্রিন্সেস থেকে একটু দূরে থাকবেন, এটাই আমার তথ্য। ও চলে যায়। একটু পর সৈনিক খবর দেয় মেয়ে পাঁচিল টপকে চলে গেছে।
মেই বাড়িতে এসে প্রিন্সকে দেখতে পায়। তখন দাসী নতুন ড্রেস নিয়ে আসে। মেই ড্রেস পাল্টে মায়ের কাছে যায়। মা ভীষণ রেগে আছে। সে বলে, তুমি কোথায় গিয়েছিলে আমায় না বলে? মেই ভাবে আমি যদি বলতাম আমি লিজিনকে বাঁচাতে যাচ্ছি, তুমি আমাকে যেতে দিতে না। মায়ের রাগ কমে যায়। এরপর মেই বুঝতে পারে কেউ লুকিয়ে ঘরে এসেছে, তাই ও একটি সুচ ছুঁড়ে দেয়। সেটা লিজিন ধরে ফেলে। মেই বলে, কে ওখানে যে আমার বেডরুম পর্যন্ত এসে পড়েছে? লিজিন বলে, আপনি আমার বাথরুম পর্যন্ত এসেছিলেন, আর আমি আসলেই দোষ? মেই বেরিয়ে আসে আর জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এত রাতে? লিজিন বলে, আমি বুঝতে পারিনি। আপনি কি জানি বললেন আমাকে সিরাজের প্রিন্সেস থেকে দূরে থাকতে হবে, মানে এটা কিভাবে সম্ভব? মেই বলে, আমি বলবো না, কিন্তু আবার নিজেই মনে মনে সব বলতে থাকে যে প্রিন্সেস আপনাকে বিয়ের কথা বলবে, পরে মারতে চাইবে। লিজিন ভাবে, আমি এজন্য এখানে এসেছি, আপনার মনের কথা জানতে। লিজিন বলে, আমি কোনো মেয়ের চক্করে পড়তে চাই না, আর তাছাড়া একজন প্রিন্সেস থেকে আমি দূরে থাকবো কেন? মেই বলে, কারণ আপনি হ্যান্ডসাম, আপনাকে সবাই পছন্দ করে, এজন্যই প্রিন্সেস আপনাকে বিয়ে করতে চাইবে, কিন্তু তার আসল উদ্দেশ্য থাকবে আপনার ক্ষতি করা, বুঝেছেন? লিজিন বলে, ও আমি হ্যান্ডসাম? সে মেয়েকে কাছে টেনে বলে, সবাই আমাকে পছন্দ করে তাই না? তুমিও কি করো? মেয়ে থতমত খেয়ে যায় আর তাড়াতাড়ি সরে যায়। যাই হোক, পরদিন সবাই রাজসভায় জমা হয়। তখন সেখানে সি রাজ্যের প্রিন্সেস আর প্রিন্স আসে। প্রিন্সেস বলে, আমি এই রাজ্যের কাউকে বিয়ে করতে চাই, যাকে আমি অনেকদিন ধরেই পছন্দ করি, কিন্তু তার আগে আপনারা একটি নৃত্য উপভোগ করুন। তখন দুজনে সে নাচতে শুরু করে, আর তারা বাতাসের সাথে কিছু মিশিয়ে দেয় যাতে সবার মাথা ঘুরে যায়। এসব কিছু মেয়ে বুঝতে পারে, তাই ও তাড়াতাড়ি ম্যাজিক দিয়ে একটি ঔষধ আনে আর সবাইকে তা দেয়। লিজিনকেও একটা দেয়। প্রিন্সেস সবাইকে মাতাল দেখে বলে, আমি লিজিনকে বিয়ে করতে চাই। মহারাজ অনুমতি দিতেই যাবে, তখনই মেই এই ঘোর ভাঙানোর জন্য একটি বাঁশি বের করে। তখন প্রিন্স মেয়েকে আক্রমণ করতে যায়, কিন্তু লিজিন তাকে আটকে দেয়। মেই বলে, আমি সবাইকে ঔষধ দিচ্ছি। ও সবাইকে ঔষধ দেয় আর মহারাজকেও দেয়। প্রিন্সেস রেগে তাকে চাকু মারতে যায়, কিন্তু লিজিন সেটা হাত দিয়ে আটকে দেয়। প্রিন্সেস বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, একদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, এরপর থেকে আমার শুধু একটাই ইচ্ছে, তোমাকে বিয়ে করা। তুমি আমাকে বিয়ে করবে? লিজিন বুঝতে পারে প্রিন্সেস এসব বলছে শুধুমাত্র লিজিনের মন গলানোর জন্য, তাই লিজিন বলে, না, আমি তোমাকে পছন্দ করি না। মেয়ে ভাবে ও এত সুন্দর প্রিন্সেসকেও রিজেক্ট করে দিচ্ছে, মনে হয় ও মেয়েদের পছন্দ করে না, ছেলেদের পছন্দ করে। এসব কথা লিজিন শুনছিল, তাই ও হতবাক হয়ে যায়। মহারাজের জ্ঞান ফিরে সে প্রিন্সেস আর প্রিন্সকে কারাগারে পাঠায় আর মেয়েকে অনেকগুলো পুরস্কার দিয়ে দেয়। সবাই চলে যাচ্ছিল, তখন মহারাজ মেই আর লিজিনকে থাকতে বলে। মহারাজ লিজিনকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কাকে পছন্দ করো? মেয়ে ভাবে, নিশ্চয়ই কোনো ছেলে। কে সেই ভাগ্যবান ছেলে যাকে লিজিন পছন্দ করে? এসব লিজিন শুনতে পায় আর বলে ওঠে, আমি একটি মেয়েকে পছন্দ করি, সে বাই পরিবারের মেয়ে, জিং মেই। মেই এটা শুনে হতবাক হয়ে যায় যে, আপনি আমাকে পছন্দ করেন? সেটা আবার কবে থেকে? আমরা তো কালও ঝগড়া করলাম। আপনি মিথ্যে বলছেন তাই না? লিজিন বলে, না, আমি সত্যি বলছি, আমি মেয়েকে পছন্দ করি। মেই বলে, কিন্তু আমি এতে রাজি না মহারাজ, আমি তাকে পছন্দ করি না। মহারাজ বলে, লিজিন, তুমি মেয়েকে পছন্দ করো আর মেয়েও তোমাকে পছন্দ করে, এতে আমি তোমাদের পারমিশন দিয়ে দিলাম। মেয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু লিজিন তো অনেক খুশি হয়। তারা বেরিয়ে আসে, তখন মেই দেখে ওর পরিবারের কেউই ওর জন্য ওয়েট করেনি। মেই বলে, লিজিন, আমাকে একটু বাড়িতে ছেড়ে আসবেন? লিজিন বলে, কিন্তু কেন? আমি তো আপনার কেউই হই না। মেই বলে, আমরা আগে অনেক ভালো বন্ধু, এই সম্পর্কে আমাকে ছেড়ে আসুন। লিজিন বলে, না না, পুরনো কোনো সম্পর্কে আমি বিশ্বাসী নই। মেই বলে, ঠিক আছে, একটু আগে যে বিয়ের কথা বললেন, তাহলে হবু বরের দায়িত্বে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসুন। এই কথাটা লিজিনের ভীষণ পছন্দ হয়। মেয়ে বাড়িতে এসে জানতে পারে ওর তৃতীয় ভাই লিনশি বাড়িতে আসেনি, কারণ ইউশিকে কিডন্যাপ করা হয়েছে। মেয়ে ভাবে ওর জন্যই তো লিনশির দুটো পা কাটা হয়েছিল। ওকে একবার বাঁচানোর চেষ্টাও করলাম, কিন্তু আবার চলে গেল সেই খারাপ ইউশিকে বাঁচাতে।
মেই একাই বেরিয়ে যায় লিংশিকে বাঁচানোর জন্য, কিন্তু মেই একা বেরিয়েছে বলে লিজিন আর সৈনিক ওর পেছনে আসে। একটি গাছের সাথে ইউশিকে বেঁধে রাখা হয়েছে। ঝোপের আড়াল থেকে মেই দেখছিল আর ভাবছিল লিংশি এখনো আসেনি কেন। তখন পেছন থেকে লিজিন আর সৈনিক ওকে ধরে আর বলে, ভয় পাবেন না, আমরাও লিংশিকে বাঁচাবো। তখন লিংশি চলে আসে, আর এবার ও একা আসেনি, সাথে করে মিলিটারির লোকজন নিয়ে এসেছে। যা দেখে মেই ভাবে, আরে বাস, আমার ভাই দেখি বুদ্ধিমান হয়ে গেছে। অন্যরা ডাকাতের সাথে লড়াই করছিল। তখন মেই ইউশির হাত ছড়াতে যায়, কিন্তু তখন একজন ওর উপরে আক্রমণ করে দেয়। ওকে বাঁচাতে সামনে লিজিন চলে আসে আর ওর পিঠে আঘাত লেগে যায়। এই চাকুতে বিষ ছিল। মেয়ে প্রথমে বুঝতে পারে না, কিন্তু লিজিন রক্তবমি করতে থাকে আর অজ্ঞান হয়ে যায়, যাতে মেয়ে ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ চোখ খোলা রাখো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ও একাই লিজিনকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু লিজিন হাঁটতে পারছিল না, যাতে মেয়ে উপায় না পেয়ে কান্নাকাটি শুরু করে আর বলতে থাকে, তুমি একটু হাঁটতে পারছো না। তখনই সৈনিক আর ওর ভাই ওদের পেয়ে যায়। মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। ওর যখন জ্ঞান ফেরে তখন দেখে পরিবারের সবাই এখানে আছে। মেয়ে জিজ্ঞেস করে, লিজিন কেমন আছে? মা বলে, ওর অবস্থা বেশি ভালো না, ডাক্তার বলেছে বিষ ছড়িয়ে পড়েছে, তাই সে হার মেনে নিয়েছে। এই কথা শুনে মেয়ে তাড়াতাড়ি সেখানে যায় আর নিজের ম্যাজিকের সাহায্যে চাকু গরম করে লিজিং এর শরীর থেকে বিষ বের করে। এতে লিজিং আগের থেকে সুস্থ হয়ে যায়। এরপর থেকে মেয়ে লিজিনের খেয়াল রাখতে থাকে। ওকে খাইয়ে দেওয়ার সময় লিজিং মেয়ের মুখের দিকে তাকিয়েছিল। মেয়ে বলে, এভাবে দেখার কি আছে, আপনার পার্সোনাল দাসীকে পছন্দ হয়নি বুঝি? লিজিং বলে, সে তো আমার পার্সোনাল দাসী না, সে তো আমার ফিয়ন্সে। আপনি কি সেটা ভুলে গেছেন ম্যাডাম? আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। মেয়ে রাগ দেখাতে দেখাতে বের হয় আর আকাশের দিকে তাকিয়ে বলে, আমাকে এই জ্বালার মধ্যে ফেলে তোমরা নাটক দেখছো তাই না? দাঁড়াও, একবার ফিরে আসি। তখনই একটা বাজ পড়ে। মেয়ে শুনতে পায় ওর বাবা মা ভেতরে ঝগড়া করছে। মা বাবার কাছে ডিভোর্স চাইছে, কিন্তু বাবা তা দিতে আবারও না করছে। এতে মেয়ে ভেতরে যায় আর বলে, তুমি যদি ডিভোর্স দিতে না চাও তাহলে আমি মহারাজের কাছে তোমার নামে নালিশ করব। আর আমি মহারাজের খুব প্রিয়, তাই আমার কথা সে ফেলবে না। বাবা এতে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। সেখানে একটি শর্ত ছিল, এই বাড়িটা বাবা মায়ের নামে লিখে দেবে। এজন্য তাকে, পিয়ানকে আর লানকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। লান মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে আর বলে, সেই ছোট থেকে আমি আপনাকে মা বলে ডেকে আসছি, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? মা বলে, তুমি আমার আসল মেয়ে নও, তাই তোমার মায়ের কাছে ফিরে যাও। এরপর মেয়ের ভাই এসে বলে, ছোট প্রিন্স এখনো বেঁচে আছে আর সে নাকি তোমার কাছে আছে, এসব কি সত্যি? মেয়ে বলে, এটা তোমাকে কে বলেছে? ভাই বলে, তোমার ফিয়ন্সে বলেছে। মেয়ে বলে, আমার আবার ফিয়ন্সে আসলো কোত্থেকে? ভাই বলে, পুরো রাজ্যের মানুষ জানে লিজিনের সাথে তোমার বিয়ে ঠিক, তাই লিজিন তোমার ফিয়ন্সে। এসব কথা শুনে মেয়ে চলে যায় লিজিনের কাছে আর বলে, তুমি কি সব গুজব ছড়াচ্ছ? লিজিন বলে, গুজব নয়, সত্যি, তুমি আমার ফিয়ন্সে। আর ছোট প্রিন্সকে আমি তোমার রুমে দেখেছিলাম যেদিন আমি সেখানে গিয়েছিলাম। মেয়ে বাড়িতে আসে আর মাকে বলে, ছোট প্রিন্সকে এখানে রাখা যাবে না, কারণ অনেকেই তার ক্ষতি করতে আসতে পারে। অন্যদিকে বাবা লানকে একটি ড্রাগের ঔষধ দেয় আর বলে, তুমি যদি লিজিনের সাথে কোনো একটা স্ক্যান্ডাল ছড়াতে পারো তাহলে লিজিন তোমাকে বিয়ে করতে বাধ্য হবে, এতে তোমার কপাল খুলে যাবে। এজন্য লান সেই ড্রাগ নিয়ে লিজিনের বাড়িতে আসে আর বলে, আপনার সাথে পার্সোনালি আমার কিছু কথা আছে। সৈনিক সেখান থেকে চলে যায়। তখন লান চায়ে সেই ড্রাগ মিশিয়ে লিজিনকে দেয়। লিজিন সেটা খেয়েও নেয়। তখন ওর মাথা ঘুরতে শুরু করে। লিজিন রেগে বলে, তুমি আমাকে ড্রাগ দিয়েছো, এর পরিণাম কি তুমি জানো? লান সেখানে বসে পড়ে আর বলে, আমাকে একটা সুযোগ দিন, আমি মেয়ের থেকে অনেক ভালো। লিজিং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লান তবুও তাকে ডাকতে থাকে। তখন ড্রাগের জন্য লিজিং লানের জায়গায় মেয়েকে দেখতে পাচ্ছিল। অন্যদিকে মেয়ে ছোট প্রিন্সকে অন্য জায়গায় রেখে যখন বাড়ি আসছিল তখন বুঝতে পারে লিজিং বিপদে আছে, তাই ও দৌড়ে লিজিং এর বাড়িতে চলে যায় আর লানের পোশাক দেখতে পায়। সেখানে অনেক রক্তও পড়েছে।
এসব দেখে মেই অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। দেখা যায় ড্রাগ থেকে বাঁচার জন্য লিজিং নিজের হাত কেটে ফেলেছে আর তারই রক্ত ঘরে পড়েছিল। যেন এই ব্যথার জন্য লিজিং নিজের জ্ঞানে থাকে। ও পালাতে পালাতে এক জায়গায় চলে আসে আর ওর পেছনে লানের গুন্ডারা পড়েছিল। লান তাদের পাঠিয়েছিল লিজিংকে মেরে ফেলতে, কারণ লিজিং ওকে বিয়ে করতে রাজি হয়নি। তখনই মেই সেখানে লোকজন নিয়ে চলে আসে আর লিজিংকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। মেই ওকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু লিজিং এর অবস্থা এখনো খারাপ ছিল। ওর থেকে ড্রাগের প্রভাব এখনো সরেনি। তাই মেই একটি হার্বাল বাথের আয়োজন করে, যাতে গোসল করলে লিজিং এর ড্রাগের প্রভাব কমে যাবে। কিছুক্ষণ বসে থাকার পর লিজিং এর ড্রাগের প্রভাব কমছিল না। তখন মেইও পানিতে নেমে আসে। ড্রাগের অবস্থায় লিজিং মেয়েকে ওর পাশে দেখছিল, তাই ও নিজেকে আটকে রাখতে পারে না আর মেয়েকে কিস করতে শুরু করে। ওরা ইন্টিমেট হয়। যাই হোক, আর কি বলবো। পরদিন সকাল হয়ে যায়, সৈনিক লিজিনকে ডেকে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় দ্বিতীয় প্রিন্স আর লান হাত মিলিয়েছে। দ্বিতীয় প্রিন্স তার মা বাবাকে বেঁধে রেখেছে আর বলে, আমাকে পরবর্তী রাজা বানিয়ে দাও। মহারাজ বলে, তা হবে না, তোমার ইচ্ছাই থেকে যাবে। দ্বিতীয় প্রিন্স বলে, না, আমি জোর করে তা আদায় করব। আপনি মরলে আমি রাজা হব, কারণ আর কোনো উত্তরাধিকারী নেই। প্রথম রাজকুমার অসুস্থ আর ছোট রাজকুমার কোথায় তা কেউ জানেই না, সুতরাং আমি হব রাজা। সে মহারাজকে মারতে থাকে, কিন্তু তখনই মেই ছোট রাজকুমারকে নিয়ে আসে আর বলে, কে বলেছে কোনো উত্তরাধিকারী নেই? এই যে ছোট রাজকুমার, সে হবে পরবর্তী রাজা। আর মহারাজকে মারার অপরাধে দ্বিতীয় রাজকুমার আর লানকে কারাগারে কঠিন শাস্তি দেওয়া হয়। যাই হোক, সব সমস্যা সমাধান হয়েছে, তাই মেয়েকে আবারও হেভেনে নিয়ে যাওয়া হয়। মাস্টার বলে, ইউন, তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তুমি খুব ভালো করে করেছো, কিন্তু এখনই তুমি হেভেনে ফিরতে চাও না, কারণ তুমি মর্টাল ওয়ার্ল্ডে ভালোবাসা খুঁজে পেয়েছো। ইউন বলে, হ্যাঁ। মাস্টার বলে, ঠিক আছে, এরপর থেকে কেউ তোমার মনের কথা শুনতে পাবে না, তোমার মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার থাকবে না, আর তোমার অন্য মানুষের মতোই বয়স বাড়বে। তুমি মর্টাল ওয়ার্ল্ডে ততদিন থাকবে যতদিন তুমি বেঁচে থাকবে। মারা গেলে তুমি আর তোমার প্রেমিক এখানে চলে আসবে। মেই অনেক খুশি হয়ে যায় আর আবারও মর্টাল ওয়ার্ল্ডে চলে যায়। আজ মেয়ের বিয়ে। বর এসে গেছে, অর্থাৎ লিজিন সাহেব। মেয়ের ভাইয়েরা বলে, না না না, আমরা আমাদের বোনকে বিয়ে দেব না, তাহলে আমরা একা হয়ে পড়ব, তুমি বাড়ি চলে যাও। এসব শুনে লিজিন কান্নাকাটি করার পর্যায়ে চলে আসে আর বলে, প্লিজ মেই, আমার কাছে চলে আসো। তখন মেই এক দৌড়ে লিজিনকে গিয়ে জড়িয়ে ধরে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।